ডিভোর্স পেপারে সাইন করে আর এক মুহূর্তে দাঁড়ালো না অদিতি। কোর্ট রুমে বাইরে বেরিয়ে এলো অদিতি। আরাফেটাকে গতি শিথিল করলো অদিতি। এ লোকটা কিছুক্ষণ আগেও তার স্বামী ছিল। আহিনার জন্য যদি কখনো আমার প্রয়োজন পড়ে অবশ্যই জানাবে। আরাফের কথায় তাচ্ছিল্যের একটা হাসি দিল অদিতি। তারপর বলল, আহিনার মা এতটা দুর্বল নয় যে তার সন্তানের জন্য কারো সাহায্য প্রয়োজন হবে। অদিতি আর কোনো কিছু বলার সুযোগ দিল না আরাফকে। তার আগের প্রস্থান করলো সে। জানালার পাশে বসে আছে অদিতি। 3 মাসের আহিনায় বিছানায় ঘুমিয়ে আছে। প্রকৃতিতে এখন চিরতরে খরা, সেই খরা ধরা দিয়েছে অদিতির জীবনেও। তপ্ত দুপুরে উদাস প্রকৃতিতে নজর থাকলেও চিত্রটা তার বছর 2 আগে অতীতের। সবে MBA শেষ করে বাড়িতে অলস সময় কাটাচ্ছিল সে। একদিন বাবা জানালো তিনি অদিতির বিয়ে দিতে চান। মতিউর সাহেব বিপন্তিক সিঙ্গেল ফাদার ছিলেন। ছোট বয়সে অদিতি তার মাকে হারায়। পন্থী বিয়োগের পরে মেয়ে অদিতিকে নিয়েই ছিল তার জীবন। কিছুদিন পূর্বে একবার হার্ট অ্যাটাক করেছেন তিনি। তাই চাইছেন বেঁচে থাকতে থাকতে মেয়েকে সুপাত্র করবেন তিনি। অদিতির নিজের কোনো পছন্দ ছিল না, তাই বাবার কথা এক বাক্য মেনে নিয়েছিলেন সে। কিন্তু আসলে কি অদিতির কোনো পছন্দ ছিল না? হৃদয়ের অনুভূতিতে কেউ একজন কড়া নাড়ার পরেও তাকেও ফিরিয়ে দিয়েছিল বহু বছর আগে, শুধুমাত্র সামাজিকতার অজুহাতে। আপা মামাজান আইছে। ফাতেমার কথায় অতীত থেকে ফিরে আসে অদিতি। ফাতেমাকে বলল, তুই আহিনার পাশে বস একটু। ফাতেমা মাথা নাড়ালো। অদিতি ঘর থেকে বেরিয়ে গেল। ফাতেমা অদিতি যাওয়ার দিকে তাকিয়ে ভাবল, তার আপ্পার মতো এরকম সুন্দরী বউ থাকতে কেউ আবার বাইরে প্রেম করে বেড়ায় কিভাবে? অদিতি নিচে নেমে দেখলো তার মামা রফিকুল ইসলাম বসে আছেন। ভাগ্নিকে দেখে রফিকুল সাহেব কাছে যে এক হাত দিয়ে জড়িয়ে ধরলেন। ফুলের মতো ভাগ্নি তার কোনোদিন ভাবেনি তার ভবিত্ব এত এত পীড়া লেখা আছে। আর একবার ভেবে দেখলো হয়তো না অদি। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে, আমি মামা বাবার এখানকার ব্যবসা আপাতত তুমি সামলাবে, আমি জাপানের অফিসটা দেখব। সেই সাথে PhDটাও কমপ্লিট করতে চায় ওখানে। আহিনাকে নিয়ে একা পারবি সামলাতে? অদিতি একটা শুকনো হাসি দিয়ে বলল, আমার বাবা একজন পুরুষ মানুষ হয়ে একা হাতে ব্যবসা এবং আমাকে সামলাইছেন, তাহলে তার মেয়ে হয়ে আমি কেন পারবো না? রফিকুল সাহেব আর কিছু বললেন না। তিনিও ভাবলেন সবকিছু থেকে দূরে থাকলেও যদি অদিতি মানসিক শান্তি পায় তাহলে সেটাই হোক। প্লেনের সিটে বসে আছে অদিতি। ছোট আহিনা মায়ের বুকে পরম শান্তিতে ঘুমাচ্ছে। ছোট মানবীটি বুঝতেও পারছে না মা তাকে নিয়ে বিষাদের সাগর পাড়ি দিয়েছে, শান্তির অন্বেষণে এক নতুন জীবন নিয়ে যাচ্ছে। প্লেনে জানালা দিয়ে অন্তরীক্ষণের কুয়াশাচ্ছন্ন মেঘামালার ভিড়ে অদিতি বুঝি আবার ফিরল অতীতে। আরাফের সাথে খুব ধুমধাম করেই বিয়ে হলো অদিতির। স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে সুখের সংসার হলো তার। স্বামী হিসেবে প্রথম দিকে আরাফ একেবারে আদর্শ স্বামীর উদাহরণ ছিল। ভালোবাসায় পরিপূর্ণ সংসারে কিছুদিন পরেই জানা গেল অদিতির সন্তান সম্ভবা। ভালোবাসা যেন খুশির জোয়ার এলো। অনাগত সন্তানকে নিয়ে আরাফের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে অদিতিও হাসলো। কিন্তু প্রেগনেন্সির 5 মাস পর থেকেই ধীরে ধীরে আরাফের মধ্যে পরিবর্তন দেখা দিল। প্রথমে অদিতি ভেবেছিল হয়তো কাজের প্রেশারের জন্য এমনটা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে অদিতির প্রতি অহিনা অবহেলা আরাফের বেড়েই চলল। তারপর একদিন সেই চরম সত্যটার সামনে এলো তার। গাড়ির জানালা দিয়ে
দেখলো রেস্টুরেন্টের আরাফ এক সুন্দরী মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে বসা। সেদিন রাতেই আরাফের মুঠোফোন হাতে নিল সে সত্যিটা জানার অভিপ্রায়ে। পায়ের নিচে জমি কেঁপে উঠল বুঝি তার। অদিতির কাছে এই কয় মাসে আরাফের উদাসীনতার সমস্ত কারণ কাছের ন্যায় সচ্ছয় হয়ে ধরা দিল। পরের দিন যখন অদিতি আরাফকে সরাসরি এই ব্যাপারে প্রশ্ন করেছিল, প্রথমে আরাফ চমকে উঠল, পরবর্তীতে বেশ স্বাভাবিকভাবেই বলেছিল অদিতির প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে সে। সঠিক সময়ের অপেক্ষায় ছিল সে পুরোপুরি ব্যাপারে জানানোর জন্য। সেদিনই বাবার কাছে ফিরে এসেছিল অদিতি। মেয়ের পরিণতির জন্য মনে মনে মতিউর সাহেব নিজেকেই দোষারোপ করেছেন তিনি। সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কিছুদিনের মধ্যেই দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করলেন তিনি, কিন্তু এবার আর সুস্থ হয়ে ফিরলেন না। অদিতি তখন 9 মাসের অন্তঃসত্ত্বা। মতিউর সাহেবের জানাজায় আরাফের বাবা মা এসেছিলেন। খুব করে অদিতিকে বলেছিল ডেলিভারি কয়টা দিন তাদের সাথে থাকতে। বিনা বাক্য ব্যয় অদিতি সে প্রস্তাব নাকচ করে দিয়েছিল আর সাফ জানিয়ে দিয়েছিল ডেলিভারির পরই সে ডিভোর্সের ব্যবস্থা করবে। ডিভোর্সের প্রসরের সময় আহিনার কাস্টাডি নিয়ে অদিতি একটু চিন্তাই ছিল আরাফ যদি কোনো ঝামেলা করে, কিন্তু অদিতি পরে বুঝলো নতুন জীবনে আরাফ পূর্বের কোনো কিছুই রাখতে চায় না। রুহি চায় না আরাফ আহিনাকে তার কাছে রাখুক। অদিতি যেন হাঁপ ছেড়ে বাঁচল। বেদনায় বিন্দুর অতিথি এতটাই নিমগ্ন ছিল যে কখন গন্তব্যে পৌঁছে গেছে বুঝতে পারেনি। আয়নাকে বুকে জড়িয়ে নতুন এক জীবনের উদ্দেশ্য অদিতি পা বাড়ালো। বছর 5 পরে আমেরিকায় জনপ্রিয় এক স্টেডিয়ামের মুখরোচী তরুণদের উচ্ছ্বসিত কলরবে আর নামে মুখরিত চারপাশ। সবাই যেন এক অন্যরকম উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে বহু আকাঙ্ক্ষিত সেই মানুষটির। কিছুক্ষণ পরে স্টেজের কেন্দ্রবিন্দুর উজ্জ্বল আলোয় দেখা মিলল 27 বছরের এক যুবকের। সাদামাটা জিন্স টি শার্ট পরিহিত, এলোমেলো কোকড়া চুলগুলো পরে আছে ললাটে, হাতে প্রিয় গিটার হতেই যেন অন্যরকম সৌন্দর্য আভা ছড়ালো পুরো স্টেডিয়াম জুড়ে। রাফিয়ান রঙ্গন চৌধুরী বর্তমান সময়ের আলোচিত গায়ক। বাংলাদেশি বংশোদ্ভূত রঙ্গন এখন মিউজিক দুনিয়ার অন্যতম নাম। কনসার্ট শেষে হোটেল রুমে বিশ্রাম নিচ্ছে রঙ্গন। এমন সময় তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিফাত এসে জানালো কিছু জার্নালিস্ট এসেছে, তার সাক্ষাৎকার নিতে চায়। রঙ্গন বিরক্ত হয়ে বলল, তোকে না বলেছিলাম আমি কনসার্টের পরে কোনো সাক্ষাৎকার দেব না? ভাই, ওরা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে, বারবার রিকোয়েস্ট করে বলছে মাত্র 10 মিনিট সময় দিতে। অনিচ্ছা সত্ত্বেও রঙ্গন রাজি হলো। ওয়েটিং রুমে যে দেখলো 2 জন পুরুষ এবং 1 জন নারী অপেক্ষায় আছে তার। কোনো রকম ভূমিকা ছাড়াই রঙ্গন শুরু করতে বলে তাদের। একজন পুরুষ সাংবাদিক প্রথম প্রশ্নটা করলেন, আপনি কি ছোটবেলা থেকেই গায়ক হতে চেয়েছিলেন? না। ছোট জবাব। রঙ্গনের অপর পুরুষটি দ্বিতীয় প্রশ্ন ছুড়ল তার দিকে, বাংলাদেশে হয়েও বাংলাদেশে কখনো কনসার্ট না করার কারণ? আমার ইচ্ছা। পুনরায় ছোট জবাব রঙ্গনের। এরকম গা ছাড়ায় এক কথায় উত্তর দেওয়ার জন্য সাংবাদিক 3 জন একটু মনে মনে বিরক্তি হচ্ছিল। তবে তারা পূর্ব থেকেই রঙ্গনের এরকম গা ছাড়া স্বভাব সম্পর্কে অবগত এবং তার কাছ থেকে সে সদুত্তর পাওয়া যাবে না সেটাও জানে। তারপরও যদি ভাগ্যক্রমে কোনো একটা তথ্য জানতে পারে তাহলে কেল্লাফতে। রঙ্গন সম্পর্কিত যে কোনো একটা অজানা তথ্য প্রকাশ করতে পারলেই তাদের চ্যানেলটির আরপি আকার ছোঁয়া
হতে সময় লাগবে না। নারী সাংবাদিকটি এ পর্যায়ে জিজ্ঞেস করল, আপনার ভক্তদের মনে আপনাকে নিয়ে অনেক কৌতূহল, বিশেষ করে আপনার ব্যক্তিগত জীবন নিয়েও তো। আপনি আপনার ভক্তদের কি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানাতে চান? আপনার ব্যক্তিগত জীবন বাকি সাধারণ মানুষের মতো সাদামাটা, সেখানে আলাদা কোনো রঙের ছোঁয়া নেই। নারী সাংবাদিকটি পুনরায় প্রশ্ন করল, আপনাকে কখনো কোনো নারীর সাথে সেভাবে দেখা যায়নি? অন্য গায়কদের মতো আপনার সাথে কাউকে নিয়ে কোনো গুজবও শোনা যায়নি? আপনার জীবনে কি সেরকম বিশেষ কেউ আছে? আর থাকলে কে সেটা বলতে চান আপনার ভক্তদেরকে? রঙ্গন উঠে দাঁড়িয়ে বলল, আপনাদের 10 মিনিট শেষ। কথাটা বলে গটগট করে চলে গেল সে। সাংবাদিক তিনজন একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করল। মাম্মাম, তুমি কি বাবাইয়ের সাথে অনেক বেশি ঝগড়া করেছিলে? অতিথি মেয়ের কথা ঠিক বুঝল না, তাই জিজ্ঞেস করল, মানে? জেসিয়া আমাকে বলেছে মাম্মাম আর বাবাইয়ের মধ্যে অনেক বেশি ঝগড়া হলে নাকি বাবাই মাম্মাম আলাদা থাকে। অতিথি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এমন নয় সে আরাফের কৃতজ্ঞ কর্মের কথা আহিনাকে জানতে চায় না, তবে সেটা আহিনা আর একটু বুঝতে শিখল, জানাতে চায়। আহিয়ার নিষ্পাপ মস্তিষ্কে এখনই সে বাবা সম্পর্কে খারাপ কোনো ধারণা দিতে চায় না। নিজের দীর্ঘশ্বাস লুকিয়ে অদিতি হেসে মেয়েকে বলল, না না মা, তোমাকে বলছি না, বাবাই একটু কাজে ব্যস্ত, কাজ শেষ হলেই ফিরে আসবে। কারো এরকম কথা শুনবে না, বুঝেছো? আহিয়া লক্ষ্মী বাচ্চার মতো মাথা নাড়ালো। নিউ ইয়র্কের বিশালবহুল এক অ্যাপার্টমেন্টের সুইচ এক বেলকনি থেকে ভেসে আসছে গানের কিছু লাইন, কিন্তু এ যেন গান নয়, জীবনের খেলাঘরে পরাজিত কোনো এক মানবের হৃদয় নিংড়ানো অনুভূতি। হাসতে দেখে গাইতে দেখো অনেক কথাই মুখোয়, আমায় দেখো না। কেউ হাসি শেষে নীরবতা হাসতে দেখে। গাইতে দেখো অনেক কথাই মুখর, আমায় দেখো না কেউ হাসি শেষে নীরবতার বোঝে না। কেউ তো চিনল না খোঁজে না, আমার কি ব্যথা চেঁচার মতো কেউ চিনল না এই আমাকে, বোঝো না কেউ তো চিনল না খোঁজে না, আমার কি ব্যথা চেঁচানোর মতো কেউ চিনল না এই আমাকে। গান শেষে গিটার পাশে রেখে ব্যালকনির রেলিংয়ে ঘষে দাঁড়ালো রঙ্গন। নিকোটিনের ধোঁয়া উড়াতে ভাবল, মেয়ে সুরই গল্প উপন্যাস অপছন্দ করা এই আমি এখন নিজেকে এই ভেবে সান্ত্বনা দেই, আপনি আর আমি একই আকাশের নিচে বাস করি। কথাগুলো ভেবেই আকাশের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসলো রঙ্গন। আচ্ছা, সব হাসিতে কি সুখ থাকে কি জানি, হয়তো আর্তনাদের হাসিগুলো একটু বেশি সুন্দর। রিফাত বোঝে রঙ্গনের জীবনে এমন কোনো নারীর অস্তিত্ব আছে যাকে সে মন প্রাণ উজাড় করে ভালোবেসে, কিন্তু কে সে তা রিফাত জানে না। আর এইটুকু বোঝে, সেই নারীর ভালোবাসা না পাওয়ার জন্যই রক্ষণ এরকম প্রস্তাবের মতো কঠিন হয়ে গেছে। যার এত নারী অনুরাগী, সে আজ অবধি কোনো নারীর সম্পর্কে যায়নি শুধুমাত্র হৃদয়ে কোনো এক অচেনা রমণীর প্রতি অগাধ ভালোবাসা ধারণ করার জন্য। ভাই, জাপানে কনসার্ট আছে আগামী 17 তারিখ। রিফাতের কথায় চোখ তুলে চাইল রঙ্গন। চিন্তিত ভঙ্গিতে রিফাতের দিকে তাকিয়ে বলল, বাবা জানে? রিফাত মাথা নিচু করে বলল, ভাই, তোমার কনসার্টের নিউজ কি চাপা থাকে? রঙ্গন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বাবার কানে যেহেতু গেছে, সেহেতু জাপান গেলেও তাকে বাবার সাথে দেখা করতেই হবে, মনে মনে ভাবল সে। ভাবতে ভাবতে রনক চৌধুরীর ফোন এলো রঙ্গনের ফোনে। রঙ্গন হতাশ ভাবে তাকালো সেদিকে, তারপর ফোনটা রিফাতের দিকে ছুড়ল। রিফাত সাথে সাথে সেটি ধরে ফেলল। বলল, আমি ঘুমাচ্ছি। কথাটি বলল রঙ্গন
বেডরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। রিফাত হতাশ হয়ে ফোন রিসিভ করলো। জানিস জাপানে আর কনসার্ট করতে আসছে। জেসিয়ার কথায় আহিয়া ঠোঁট উল্টে জিজ্ঞেস করলো, আর কে? আর হচ্ছে অনেক বড় সিঙ্গার, সবাই চেনে, তুই চিনিস না? আহিনা মাথা নাড়িয়ে না জানালো, দাঁড়া তোকে দেখাচ্ছি। আমি বড় আপুর থেকে লুকিয়ে একটা ফটোকার্ড এনেছি। জেসিয়া তার পিঙ্ক কালারের স্কুল ব্যাগের ভেতর থেকে রঙ্গনের একটা ফটোকার্ড বের করে আহিনার হাতে দিল। আহিনা তার গোল গোল চোখ দিয়ে দেখল, তারপর ছবিতে হাত বুলিয়ে বলল, তুই যাবি কনসার্টে? না রে, আমি তো ছোট, তাই আমাকে নেবে না আপু, দুঃখী মুখ করে বলল জেসিয়া। আহিনা রঙ্গনের ছবিতে আর একবার হাত বুলিয়ে জেসিয়াকে ফেরত দিল। স্কুল থেকে এসে মুখ ফুলিয়ে বসে আছে আহিনা। অফিস থেকে ফিরে মেয়ের খোলা গাল দেখে জেনিফারকে চোখ দিয়ে ইশারা করে জানতে চাইল কি হয়েছে। জেনিফারও বিপরীতে ইশারায় জানালো সে জানে না। অদিতি মেয়ের পাশে বসে তাকে কোলে উঠিয়ে দিল। আহিনা ছোট্ট নাকের সাথে নিজের নাক ঘষে আদুরে কণ্ঠে জানতে চাইল, আমার পাখিটার কি হয়েছে? আহিনা ঠোঁট ফুলিয়ে বলল, আমি আর এর কনসার্টে যেতে চাই মাম্মান। অদিতির চেহারা হাসি মুছে গেল। রঙ্গনের কনসার্টের পোস্টার তার নজরেও এসেছে, কিন্তু আহিনা হঠাৎ রঙ্গনের কনসার্টের ব্যাপারে আগ্রহী হলো কিভাবে? তোমাকে কে বলেছে মাম্মাম? জেসিয়া, ওর আপু দেখতে যাবে আর এর কনসার্ট। জেসিয়া ছোট বলে ওকে নিচ্ছে না। অদিতি হেসে বলল, দেখেছো, জেসিয়া ছোট বলে ও যাচ্ছে না। তাহলে তুমিও তো ছোট, তাই না মা? অদিতি দেখলো মেয়ের মন খারাপ হয়ে যাচ্ছে, তাই আহিনার গালে চুমু দিয়ে বলল, আমি তোমাকে একটা প্ল্যান দিতে পারি বেবি। কি মাম্মাম? উৎসুকভাবে জানতে চাইল আহিনা। তুমি আর জেসিয়া মিলে প্ল্যান করে রাখো, তোমরা বড় হলে দুজনে একসাথে আর এর কনসার্ট দেখতে যাবে। এখন যদি তুমি ওকে ছাড়া যাও তাহলে ও কষ্ট পাবে না। তুমি কি তোমার বন্ধুকে কষ্ট দিতে চাও? মায়ের কথায় বেশ ভাবুক হলো আহিনা, তারপর উচ্ছিতভাবে বলল, তুমি ঠিক বলেছ মাম্মা, আমি কাল স্কুলে যেই জেসিয়াকে বলবো। কথাটা বলে মায়ের কোল থেকে নেমে নিজের রুমের দিকে দৌড় দিল আহিনা। আহিনার যাওয়ার দিকে তাকিয়ে সোফার উপরে আয়েশ করে নিজের ভর ছেড়ে দিল। অদিতি তারপর হালকা হেসে মনে মনে আরো আলো, রাফিয়ান রঙ্গন দ্য ফেমাস চকলেট বয় অফ ইউনিভার্সিটি। বাবার জেদের কাছে হার মেনে রঙ্গনকে একটু আগে ভাগেই জাপান আসতে হয়েছে। বহুদিন পরে রনক চৌধুরী ছেলেকে দেখে যেন আনন্দে আত্মহারা হলেন, কিন্তু ছেলে তার নির্বিকার। বরাবরের মতোই ছেলের নির্লিপ্ততায় হতাশ হলেন তিনি। একবার যদি জানতে পারতেন কেন তার ছেলে এত ব্যাপারে রোয়া কে সেই মেয়ে, তাহলে দুনিয়া এ4 করে হলেও তাকে ছেলের জন্য খুঁজে নিয়ে আসতেন। ভোরবেলা কালো হুডি আর মাস্ক পরে পার্কে দৌড়াচ্ছে রঙ্গন। দৌড়াতে দৌড়াতে রঙ্গনের মনে হলো অতি আপন এক সুবাস বাতাসের বেগে তার পাশ দিয়ে চলে গেছে। মুহূর্তেই থমকে গেল সে। পিছনে ফিরে দেখলো বেশ কয়েকজন নারী পুরুষ জঙ্গিয়ে ব্যস্ত। তারপরে 10 মিনিট উদ্ভ্রান্তের মতো ছুটল সে পার্কের আনাচে কানাচে। এতগুলো বছর পর আবার সেই একই পরিচিত সুবাসে পেয়েছে, এটা কিভাবে ভুল হতে পারে? কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও যখন কাঙ্ক্ষিত সেই তনোয়ার খোঁজ মিলল না, হতাশ হয়ে আঁটুতে ভর দিয়ে জমিনে বসে পড়ল সে। আহিনা জেনিফারের কাছে আবদার করেছে মায়ের অফিসে যাবে, কিন্তু অদিতির আজ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। তাই জেনিফার আহিনাকে বুঝিয়ে সুঝিয়ে একটা বেকারিতে নিয়ে এসেছে পোস্টিং খাওয়াতে।
বেকারিতে ঢুকতেই জেনিফারের সাথে ধাক্কা লাগে রিফাতের। এই যে মিস, দেখে হাঁটতে পারেন না? আপনি কি চোখ বাড়িতে রেখে এসেছেন মিস্টার? রিফাতের কথার বিপরীতে তেতে উঠল জেনিফার। আহিনা বড় বড় চোখ, দুজনে ঝগড়া দেখছে। এমন সময় পিছন থেকে ভারী পৌরশালী আওয়াজে দুজনে থেমে গেল। সমস্যা কি? আহিনা সহ রিফাত এবং জেনিফার তাকিয়ে দেখল সাদা হাফ প্যান্টের সাথে গ্রো কালারের হুডি পরে রঙ্গন দাঁড়িয়ে আছে। যদিও মাস্কের কারণে আহিনা আর জেনিফার তার চেহারা দেখতে পাচ্ছে না। জেনি আন্টি আর ওই আঙ্কেলের ঝগড়া করছে। আহিনা তার বাচ্চা বাচ্চা কণ্ঠে রঙ্গনকে বলল। রঙ্গন আহিনার দিকে ভ্রু কুঁচকে তাকায়, কিন্তু মুহূর্তেই কুঁচকানো ভ্রু নিজ স্থানে ফিরে আসে। আয়নার ছোট্ট আদরের মুখটার সাথে ওই চোখ দুটো কেমন জানি পরিচিত লাগছে তার কাছে। হাঁটু মুড়ে বসে পড়ে আয়নার সামনে। সে নিজের শক্তপোক্ত হাত দুটো দিয়ে আয়নার কোমল সুরুচি মুখটা আলতো করে ছুঁয়ে দিল সে। তোমার নাম কি বেবি? আহিনা। তোমার নাম কি আঙ্কেল? রঙ্গন আরো কিছু বলতে নিবে, কিন্তু তার আগে জেনিফারের ফোনে অদিতির ফোন আসে। আহিমামণি চলো, মাম্মাম ফোন করেছে। কথাটা বলে রিফাতকে চোখ রাঙিয়ে আহিনাকে নিয়ে জেনিফার চলে গেল। রঙ্গন এখনো উদাস চোখে আহিনা চলে যাওয়ার দেখছে। তারপর নিজেই ভাবলো পৃথিবীতে এরকম চোখের কত মানুষ আছে। কথাটা ভেবেই দুপাশে মাথা নাড়িয়ে প্রস্থান করলো সে। কাকতালীয়ভাবে পরদিন সকালে রঙ্গনের সাথে আহিনার আবার দেখা হয়। রঙ্গন তখন পার্কে দৌড়াচ্ছে। হঠাৎ পরিচিত বাচ্চা কণ্ঠ শুনে থেমে যায় সে। রঙ্গন আঙ্কেল! আহিনার ডাকে পিছু ফিরে দেখে কতকালের কিউট বাচ্চাটা হাত নেড়ে ডাকছে। রঙ্গন এগিয়ে গেল, হাঁটুতে দুই হাত ভর দিয়ে নিচু হয়ে বলল, আমাকে চিনলেন কিভাবে বেবি? তুমি অনেক হ্যান্ডসাম, তোমার মতো এরকম হ্যান্ডসাম কেউ নেই পার্কে। মাস্কের আড়ালে রঙ্গনের হাসিটা আহিনা দেখতে পেল না। রঙ্গন আহিনাকে পাশের বেঞ্চে বসিয়ে নিজেও তার পাশে বসে পড়ল। তুমি সব সময় মাস্ক পরো আঙ্কেল? হ্যাঁ, আমি তোমাকে দেখব। আমাকে দেখে কি করবে বেবি? যদি কখনো তুমি মাস্ক আর হুডি ছাড়া আসো, আমি তো তোমাকে চিনতে পারবো না। রঙ্গন হুডির টুপিটা আর একটু সামনে টেনে দিল। তারপর মাস্ক খুলে হাসি মুখে আহিনার দিকে তাকালো। আহিনা অবাক হয়ে উৎসাহিত গলায় বলল, মিস্টার আর আর। রঙ্গন দ্রুত মাস্ক পরে আহিনার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বলল। হোস বেবি, কেউ শুনতে পেলে সমস্যা হবে। কি সমস্যা আঙ্কেল? সবাই সে ভিড় করবে, ছবি তুলতে চাইবে, তখন কিন্তু আমি এভাবে গল্প করতে পারবো না। আহিনা ভাবুক হয়ে বলল, তাহলে আমি আর চিল্লাবো না। কথাটা বলে আহিনা টুপ করে রঙ্গনের কোলের উপর বসে পড়ল। রঙ্গন অবাক হলেও হাত দিয়ে আগলে নিল আহিনাকে। আহিনা হুডির টুপির ভেতর দিয়ে রঙ্গনের গলা জড়িয়ে ধরল। এক হাত দিয়ে আরো এক হাত দিয়ে রঙ্গনের মাস্ক একটু নামিয়ে থুতনিতে রাখলো। তারপর হুটুর হুটুর করে তাকালো রঙ্গনের মুখের দিকে। রঙ্গন হেসে বলল, কি দেখছো? তুমি জেসিয়ার ফটো কার্ডে যেমন দেখতেছিলে, এখন তার থেকে বেশি সুন্দর। তারপর আহিনা নিজেই রঙ্গনের মাস্ক পরিয়ে দিয়ে কোল থেকে নেমে বেঞ্চে বসে পড়ল গাল ফুলিয়ে। রঙ্গন ওর কিউট অভিব্যক্তি দেখে গাল টেনে দিল। ছবির থেকে আমি বেশি সুন্দর, এটাও জন্য মন খারাপ তোমার? আহিনা মাথা দুলিয়ে বুঝালো না। রঙ্গন জিজ্ঞেস করলো, তাহলে তোমার কনসার্টের বাচ্চারা যেতে পারে না কেন? তুমি জানো আমি আর জেসিয়া তোমার কনসার্টে যেতে চাই, কিন্তু বাচ্চা বলে আমাদের নেবে না। রঙ্গন হেসে ফেলল, তারপর বলল, অনেক মানুষ হয়, তারপর অনেক জোরে মিউজিক বাজে, তোমাদের মতো কিউট বাবুরা
যদিও অসুস্থ হয়ে পড়ে, এজন্য নেয় না। এজন্য আমি আর জেসিয়া বড় হয়ে একসাথে তোমার কনসার্টে যাব প্ল্যান করেছি। ভেরি গুড। জানো, আইডিয়াটা মাম্মাম দিয়েছে। হঠাৎ নারী কণ্ঠে দুজনের গল্পের সুতো কেটে গেল। আহি মামুনি, এদিকে কেন এসেছো? কতক্ষণ ধরে তোমাকে খুঁজেছি জানো। জেনিফার হাঁপাতে হাঁপাতে বলল, আমি রঙ্গন আঙ্কেলকেও দেখে এখানে এসেছি, আর কখনো না বলে আসবো না। জানেন আন্টি, কত ভয় পেয়েছি। জেনিফারের কথা শুনে রঙ্গনও আহিনাকে বলে উঠল, ভেরি ব্যাড বেবি, এরকম আর কখনো করবে না, বুঝেছো? একা একা কোথাও যাবা না। সরি স্যার। আহি কি বেশি জ্বালাতন করেছে? না, সি ইউজ ভেরি কিউট অ্যান্ড সুইট গার্ল। জেনিফার এবার আহিনাকে বলল, চলো মামুনি, বাসায় যেতে হবে। আহিনা মন খারাপ করে বলল, টাটা আঙ্কেল। রঙ্গন আহিনার মাথার চুল এলোমেলো করে বলল, টাটা বেবি। রাতে রঙ্গন তার বেডরুমের বিশাল ছাদ বেলকনিতে গিটার হাতে বসে আছে। বাচ্চা যে সে খুব পছন্দ করে তেমন নয়, তবে আহিনা তাকে কেন টানছে। আহিনা চোখ দুটো দেখল হৃদয় পটে লুটিয়ে থাকা এমন রমণী, যেন মস্তিষ্কে প্রখরভাবে হানা দেয়। আর ভাবতে পারছে না রঙ্গন। বেপরোয়া ভাবে গিটারের সুর তুলল সে। আলো আলো আমি কখনো খুঁজে পাবো চাঁদের আলো। তুমি কখনো আমার হবে না, না হবে না, হবে নারে মন্তল করে ফেলে আশাদৃষ্ট পট স্বপ্নে আঁকা লুকিয়ে তুমি কোনো সুদূরে হয়তো ভবিষ্যতে আরলো ঘাসে চাঁদের শুয়ে একা আকাশের পানে চেয়ে জেগে থাকা। তবে আজ এত একা কেন? আলো হয়ে দূরে তুমি। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। চলবে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।